এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নির্দেশ মানল না রাজ্য, সংঘাত চরমে। মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল ৩টে নাগাদ তলব করল জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে। কেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ পালন করা হয়নি ব্যাখ্যা চাইল জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল নির্বাচন সদনে রিপোর্ট নিয়ে হাজির থাকতে নির্দেশ। আগামীকাল বিকেল ৫টার মধ্যে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু, আপনাকে নমস্কার। ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে প্রশ্ন করব, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের এই সংঘাত কতটা নজিরবিহীন? এটা ভারতবর্ষের স্বাধীনতার পরে এটা সবচাইতে বিরল থেকে বিরলতম ঘটনা। আজ অব্দি ভারতবর্ষে কোনো এক্সিকিউটিভ পার্টের সাথে অন্য একটি পার্টের, সাংবিধানিক পার্টের এই লড়াই হয়নি, এমন কোনো উদাহরণ নেই। নির্বাচন কমিশনের কাজে একাধিক অসন্তোষ ছিল। বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা, বিশেষ করে টিএম সেশনের সময় বিরোধিতা করেছে, কিন্তু এই ধরনের পায়ে পা দিয়ে ফেলে ঝগড়া এবং সাংবিধানিক একটা ক্রাইসিস তৈরি করার এটাই বোধহয় একমাত্র নজির। আমি আপনাকে কেন বলছি, দেখুন, এই যে এখানে নির্বাচন কমিশন, যাদের সংবিধানে নির্দেশনামূলক একটা স্ট্যাটুটরি বডি, আমরা বারবার বলছি ৩২৫ থেকে ৩২৯ ধারা, ৩২৪ থেকে ৩২৯ ধারা। গুরুত্বপূর্ণ যেটা অনেকে জানে না, যেখানে ২৫৬ নম্বর একটি ধারা সংবিধানে আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে এক্সিকিউটিভ পাওয়ার অফ এভরি স্টেট, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক্সিকিউটিভ পাওয়ারটা এনজয় করেন কে? প্রিন্সিপাল সেক্রেটারি। সেখানে বলাই আছে স্টেট শ্যাল বি সো এক্সারসাইজ অ্যাজ টু এনশিওর কমপ্লিয়েন্স উইথ দ্য ল মেড বাই পার্লামেন্ট অ্যান্ড এনি এক্সিকিউটিভ existing law which apply in that state, and the executive power of the union shall extend to the giving of such direction to a state as may appear to the government of India to be necessary for that purpose. অর্থাৎ আমাদের এক্সিকিউটিভ পাওয়ারটা ভারত সরকারের দেওয়া, সেটা রাজ্যে এনজয় করে, কনভে করে কে? মুখ্য সচিব। তাহলে সেই মুখ্য সচিব ভারতবর্ষের পার্লামেন্টের একটি এক্সিস্টিং আইন কোফেডারেল স্ট্রাকচারে মানছে না। যে কোফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে ২৫৬ নম্বর ধারা অনুযায়ী সেন্ট্রালের যে কোনো পার্লামেন্টারি আইনকে মানাতে বাধ্য করতে হয়, থাকতে বাধ্য, সেই জায়গায় তারা মানছেন না সংবিধানের। এই যে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অ্যান্ড মোরালিটি, এই দুটোকে নষ্ট করে দিল এই সরকার। এখানে আর্টিকেল 12 অনুযায়ী এই যে WBCS, BLO, BLRO এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় স্টেট গভর্নমেন্ট। ফলে নির্বাচন কমিশন এই নিজস্ব তেমন ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই এদেরকে শাস্তি দেওয়ার। তারা স্টেটকে অর্ডার ইস্যু করতে পারেন, স্টেট দায়িত্ব নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ দেখুন, চিঠিতে লেখা আছে পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট। মাননীয় মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আসা চিঠিতে বলা হয়েছিল এরা ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেছে। এই ঘটনার পরে নজিরবিহীন ভাবে রাজ্য এদেরকে প্রোটেক্ট করলো। এটা তো ডিরেক্ট অ্যাটাক টু কনস্টিটিউশনাল অথরিটি, কনস্টিটিউশনকে সরাসরি আক্রমণ করা। রাজ্য সরকার সরাসরি কনস্টিটিউশনকে আক্রমণ করলো, এবং এই আক্রমণটা কিন্তু আমাদের ভারতবর্ষে একটা নজির তৈরি হলো। মনে রাখতে হবে, অন্য রাজ্য যদি এই প্রেসিডেন্টটাকে আজকে যদি মুখ্য নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় সংবিধান মেনে, তাহলে এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে অন্য রাজ্যের জন্য। এরপরে যে কোনো রাজ্য বেআইনি কাজ করবে, ভোটার লিস্ট নিয়ে ভোটকে ম্যানিপুলেট করবে, ভোটকে লিমিটেড করবে, আর তারপরে গিয়ে দাঁড়াবে সুপ্রিম কোর্টের মাননীয় নির্বাচন কমিশনের অর্ডার মানবে না, কারণ পশ্চিমবঙ্গ মানেনি। অর্থাৎ আমি আপনাকে এখানে পরিষ্কার বলছি, যেখানে ভারতবর্ষের সংবিধানে বলাই আছে ওয়ান ম্যান ওয়ান ভোট, এটা তার কনস্টিটিউশনাল রাইট নয়, এটা কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট। তাহলে একটা স্টেট গভর্নমেন্ট কি করে ভারতবর্ষের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটসকে চ্যালেঞ্জ করতে পারে? আমার মাথায় ঢুকছে না। কনস্টিটিউশন রাইটসে স্পষ্ট লেখা আছে 13 CC তে যে এই BLO
বিএলআরও এদের পুরো ক্রপ করে, মানে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেই অ্যাক্টে আরপিওতে পরিষ্কার 1950-এ লেখাই আছে যে এদেরকে বিশেষ আইনে ডেপুটেট করে নির্বাচন কমিশন, এবং এরা সেটা করতে বাধ্য কাজটা। এবং আরো জিনিস যে যদি এরা কোনো ম্যাল প্র্যাকটিসিং করে তাহলে সেখানে পরিষ্কার 16-3 নম্বর উপধারায় স্পষ্টত লেখা আছে, সিতে স্পষ্টত এদের বিরুদ্ধে যে কোনো হার্ড অ্যাকশন নিতে সুপারিশ করবে, এবং সেটা স্টেট গভর্নমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যে রাজ্যের যারাই হোক না কেন তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তাহলে আপনি কি করে এদেরকে মমতা ব্যানার্জির প্রশাসন শেল্টার দিচ্ছে? ঝন্টুবাবু, রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অফিসারকে শাস্তি দেওয়া যুক্তিসঙ্গত নয়। এই যুক্তি প্রশাসনিকভাবে কতটা গ্রহণযোগ্য বলে আপনি মনে করছেন? আচ্ছা, যেখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন তদন্ত করে এদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ সহ, ডিজিটাল অপরাধ প্রমাণ সহ পশ্চিমবঙ্গ সরকারের সুপারিশ করেছে, পশ্চিমবঙ্গ সরকারে তারা বলেনি আপনারা তদন্ত করুন, বলেছে আমরা তদন্ত করে প্রমাণ পেয়েছি এরা ডিজিটালি নিজেদের আইডি ক্রেডেনশিয়ালিটি পর্যন্ত, মানে যেটা একদম ভারত সরকারের কনফিডেন্সিয়াল নির্বাচন কমিশনের দেওয়া, সেটা পর্যন্ত শেয়ার করেছে। তারে যেখানে প্রমাণ করে ফেলেছে সংবিধানের একটি অথরিটি যে এরা দুর্নীতি করেছে, বদমাইশি করেছে, সেখানে গিয়ে আবার রাজ্য সরকার কোন এখতিয়ারে এদের বিরুদ্ধে তদন্ত করতে পারে আপনি বলতে পারেন? একটা, তার মানে আপনি নির্বাচন কমিশনের তদন্তকে মানছেন না, এটা তো তাই হলো। বাস্তবে যেটা হলো এটা একটা রাষ্ট্রপতি শাসনের দিকে কিন্তু এগোলো। আমি বলছি নির্বাচন, যদি আপনি 356 দেখেন রাষ্ট্রপতি শাসনের কলামটা, 356-এ বলাই আছে যতগুলো কারণ আছে একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জারি করার জন্য, তার মধ্যে একটা কলামে আছে নির্বাচন তালিকা, নির্বাচন কমিশন যদি মনে করে কোনো রাজ্যে নির্বাচন করার মতন সামগ্রিক পরিস্থিতি নষ্ট হয়ে গেছে বা তারা ডিউ টাইমে নির্বাচন করাতে পারবে না, তাহলে তারা সুপারিশ করতেই পারে রাষ্ট্রপতি শাসনের। এটা একটা নর্মাল কোর্সের ধারা। এই ইলেকটোরাল রোলের সংশোধন করতে না দিয়ে রাজ্য সরকার কিন্তু নির্বাচনটা করানোর পরিবেশটা নষ্ট করলো। এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হলো। এর ফলে দেখবেন আগামীতে এই যে ধারাটা 25 নম্বর ধারা, রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুল, যেখানে বলাই আছে যে এই ধরনের এসআইআর ইন্টেন্সিভ বা সামারিলি পার্টলি যে কোনো এই ধরনের এসআইআর করার রাইটস রয়েছে নির্বাচন কমিশনের, তার জন্য কারো পারমিশন দরকার নেই। এই বিএলআরও ডিআরও এদের সাথে নির্বাচন কমিশনের সম্পর্কটা দিয়ে মাঝখানে স্টেট গভর্নমেন্টের কোনো নাক গলানোর জায়গাই নেই। যদি নির্বাচন কমিশন চায় এরা দুর্নীতি করেছে, তারা সুপারিশ করবে রাজ্যকে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রাজ্য ইমিডিয়েট এদের স্যাক করবে। আমি আপনাকে বলে দিচ্ছি